স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্সে দুটো পেপার পরীক্ষা দিতে হবে। একটি পেপারে 75 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। আরেকটি পেপারে হচ্ছে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রথম যে পেপার 75 মার্কসের পরীক্ষা হচ্ছে, পেপার কোড হচ্ছে DSCC1। তোমাদের এইভাবে ডিএসসিসি পেপার টোটাল 8টা সেমিস্টারে 25টা ডিএসসিসি পেপার পড়তে হবে এবং এসইসি পেপার, এই এসইসি পেপার প্রথম 3টে সেমিস্টারে পড়তে হবে একটি একটি করে। আশা করি এই বিষয়টা বুঝতে পারলে। আজকে আলোচনা করব ডিএসসিসি 1 পেপারের 100% কমনযোগ্য সাজেশান। ডিএসসিসি 1 পেপারের নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। ডিএসসিসি 1 পেপার অর্থাৎ তোমাদের যে কটা ডিএসসিসি পেপার আছে, প্রতিটা ডিএসসিসি পেপার 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের লিখিত পরীক্ষা এবং টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যেটা তোমরা এইচএস লেভেল পর্যন্ত করে এসেছো সেটা 25 নম্বরের থাকবে। এই যে 75 নম্বরের লিখিত পরীক্ষা, এখানে কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? 3 ধরনের প্রশ্ন আছে। 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে, 20 নম্বরের প্রশ্নও 2টো অ্যান্সার করতে হবে। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা সাজেশানটা সম্পূর্ণ দেখো। এবং আরেকটি বিষয় এখানে বলবো, আমাদের অনলাইন ক্লাস কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। তোমাদের এই নতুন সেশানে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। বহু ছাত্রছাত্রী আমাদের অ্যাডমিশন নিতে শুরু করে দিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, অবশ্যই তোমরা যোগাযোগ করো যারা তোমরা অনলাইন ক্লাস নিতে চাইছো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস, একদিন গুগল মিটে একদম ডাইরেক্ট লাইভ ক্লাস থাকে। সেখানে তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে এবং সবথেকে বড় কথা, ফেস টু ফেস একদম পড়া ধরা হয়। ঠিক আছে, অফলাইনে যেমন আমাদের পড়া ধরা হয়, এখানে অনলাইনেও ঠিক একই পড়া ধরা হয়। যাই হোক, তোমরা এই পেপারের সাজেশানটা সম্পূর্ণ দেখো এবং যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে তোমরা স্ক্রিনে একটা নম্বর দেখতে পাবে, ওই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবারে তোমরা ডিএসসিসি 1 পেপার অর্থাৎ পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট এই পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে বোঝো এবং 2024 সালের প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন আছে কি, তুমি কি মনে করো রাজনৈতিক ধারণার কেন্দ্রে রয়েছে ক্ষমতার সমীকরণ ও বিরোধ পরিচালনা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন আছে ওয়েস্টফেলীয় যুগ থেকে একবিংশ শতক অবধি সার্বভৌমত্বের ধারণার বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন, রাষ্ট্রকে রাজনৈতিক ব্যবস্থা হিসাবে তত্ত্বায়ন করা হয় কেন? রাষ্ট্রকে রাজনৈতিক ব্যবস্থা হিসাবে তত্ত্বায়ন করা হয় কেন? পরের প্রশ্ন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আইন ও মুক্তি, মুক্তি মানে স্বাধীনতা, আইন ও মুক্তি বা স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন দেখো 23-এর প্রশ্ন, রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে সার্বভৌমত্ব একটি বিবর্তনশীল ধারণা, বিবৃতিটি ব্যাখ্যা করো, অর্থাৎ সার্বভৌমিকতার বিবর্তন। নেক্সট আছে দেখো, এখানে এটা 2025 সালের প্রশ্ন অর্থাৎ গত বছরের প্রশ্ন। এই প্রশ্নটা একটা জিনিস এখানে তোমাদের বলে দিই, যেগুলো গতবারে 20 নম্বরের প্রশ্ন এসেছে সেগুলো এবারে 10-এ আসতে পারে, 10 যেগুলো এসেছিলো 20-তে আসতে পারে, এইভাবে অল্টারনেটভাবে আসতে পারে। যেমন এই প্রশ্নটা দেখো, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, এটা তোমরা 10 নম্বরের জন্য রেডি করবে, গতবারে 20 নম্বরে এসেছিল। তারপরে নাগরিকত্ব শুধু অধিকারের সমষ্টি নয়, এটি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ দাবি করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। এটা 25-এ 10-এ এসেছিলো, তোমরা 20-র জন্য দেখতে পারো। এছাড়া যে প্রশ্নগুলো একটু দেখে রাখা দরকার তোমাদের সেগুলো দেখো। 2024 সবথেকে গুরুত্বপূর্ণ, দেখেছো ওটাগুলো স্টার দিয়েও চিহ্নিত করা আছে। তারপরে দেখো, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। আইনের সংজ্ঞা ও আইনের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। ব্যক্তি স্বাধীনতা বলতে কী বোঝো? ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি কী কী? তারপরে প্রশ্ন আছে রাষ্ট্রের ধারণাটির বিবর্তনের ওপর টিকা।
সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব, এই একত্ববাদী তত্ত্বটা আবার ঘুরিয়ে অস্টিনের তত্ত্ব লিখতে বলতে পারে যে সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন আছে রাষ্ট্র সম্পর্কিত আদর্শবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। রাজনৈতিক কাকে বলে, রাজনৈতিক কাকে বলে, ঠিক আছে, পলিটিক্যাল আর কি, হোয়াট ইজ পলিটিক্যাল, আর ক্ষমতা কর্তৃত্বের মধ্যে পার্থক্য। তারপরে আছে রাষ্ট্রের মূল উপাদানগুলি কী কী, রাষ্ট্র ও জাতির মধ্যে পার্থক্য। এগুলো দেখে রাখার প্রশ্ন, এগুলো যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তা নয়, মোটামুটি প্রথম 10টা প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখতে পারো। তারপর দেখো আইনের উৎস, আইনের উৎসগুলি লেখো। আর আইন ও স্বাধীনতা মানে মুক্তি মানে স্বাধীনতা, স্বাধীনতার মধ্যে সম্পর্ক, এটা উপরের দিকেও ছিল এই পোর্শনটা, এখানে শুধু এটা অ্যাড করে দেওয়া হয়েছে তার সাথে। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে নানাবিধ ত্রুটি ও সীমাবদ্ধতার সত্ত্বেও কর্তৃত্ববাদের কিছু নির্দিষ্ট সুবিধা আছে। কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যসমূহের পরিপ্রেক্ষিতে বিবৃতিটি ব্যাখ্যা করো। তারপরে কি কোশ্চেন আছে, একথা কি বলা যায় যে বিশ্বায়নের কারণে নাগরিকতার ধ্রুপদী ধারণার পরিবর্তন ঘটেছে, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন সদর্থক স্বাধীনতা ও নঙর্থক স্বাধীনতার পার্থক্য উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে রাজনৈতিক বাধ্যবাধকতা কেন একটি সুসংহত রাজনৈতিক ব্যবস্থার আবশ্যিক শর্ত হিসাবে গণ্য হয়। তারপরের প্রশ্ন জন রলস কিভাবে বন্টনাত্মক ন্যায় বিচারে সাম্য ও সমাধান বোঝার প্রচেষ্টা করেছেন তা ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে রলসের ন্যায়তত্ত্ব বা রলসের ন্যায়ের যে থিওরি দিয়েছেন সেটা তোমাদের তৈরি করতে হচ্ছে। আর আবারও বলছি, তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। বা তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনে পড়তে চাও সেক্ষেত্রেও তোমরা যোগাযোগ করতে পারো। এবার 2025-এর যে প্রশ্নগুলো এসে গিয়েছে সেগুলো আমি পড়ছি না, যেমন এই প্রশ্নটা এসে গিয়েছে, এটা 20 নম্বরে এসেছে, এটা 10-এ আসতে পারে, ছোট করে করতে হবে, 20-তে আর আসবে না। তারপরে নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো, ভালো প্রশ্ন। তারপরে ডেভিড হেল্ড কিভাবে সংরক্ষণমূলক গণতন্ত্র ও উন্নয়নমুখী গণতন্ত্র ব্যাখ্যা করেন তা আলোচনা করো। পরের প্রশ্ন আছে গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদ, গণতন্ত্র রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ, বিবৃতিটি ব্যাখ্যা করো। 23-এর প্রশ্ন, ভালো প্রশ্ন। তারপরে আছে কর্তৃত্ববাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কর্তৃত্ববাদ ও সর্বাত্মকবাদের মধ্যে পার্থক্য, এটা 20 নম্বরে এসেছে, এটা 10-এর জন্য তোমরা তৈরি করবে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 25-এর প্রশ্ন দেখতে পাচ্ছ, সেগুলো আমি পড়ছি না আর, ঠিক আছে। তারপরে দেখো অধিকারের সংজ্ঞা এবং অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্ব, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ, এটা খুব ভালো করে একটু দেখবে তোমরা। স্বাধীনতার প্রকারভেদ, টি.এইচ. মার্শালের নাগরিকত্বের ধারণা, ঠিক আছে, টি.এইচ. মার্শালের নাগরিকত্বের ধারণা। তারপরে দেখো স্বাধীনতা সম্পর্কে মার্ক্সের ধারণা, রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত বার্কারের ধারণা, রাজনৈতিক বাধ্যবাধকতার উপর টিকা, এখানেও প্রথম 10টা সবথেকে গুরুত্বপূর্ণ। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে 5 নম্বরের প্রশ্ন আছে যে জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, রাজনৈতিক ব্যবস্থায় কর্তৃত্বের ভিত্তি হিসাবে বৈধতা, একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক। তারপরে আছে দেখো জাতির ধারণা, সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, রাজনীতির ধারণা মানে কনসেপ্ট অফ পলিটিক্স, ওয়েবারের কর্তৃত্বের ধারণা, আইনের উৎস, উদারনৈতিক রাষ্ট্র, ক্ষমতার ধারণা, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব, এগুলো 5 নম্বরে। তারপরে হচ্ছে দেখো এখানে দেখো মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন, নাগরিক জীবনে অধিকারের গুরুত্ব, ধ্রুপদী গণতন্ত্রের বৈশিষ্ট্য, অজ্ঞানতার পর্দা সম্পর্কে রলস, স্বাধীনতার সনাতনী ধারণা, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য। তারপরে আছে প্রতিরোধের অধিকার। নেক্সট আছে রাজনৈতিক বাধ্যবাধকতা, অধিকারের আইনি তত্ত্ব, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা, নাগরিকতার উদারনৈতিক তত্ত্ব, স্বাধীনতার ধারণা, টি.এইচ. মার্শালের নাগরিকতার তত্ত্ব। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশান। প্রথম থেকে ভালো করে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়েছো প্রথম থেকে ভালো করে তৈরি হও, কারণ প্রথম সেমিস্টারেই কিন্তু অনেক ছাত্রছাত্রীর সাপ্লিমেন্টারি এসে যায়, কারণ তারা বুঝতে পারে না। তাই তোমাদের প্রথম থেকেই একটা বেস্ট সাজেশান দেওয়ার চেষ্টা করলাম। আমি চাইলে এখানে 2-4টে প্রশ্ন দিয়ে তোমাদের বলে দিতে পারতাম যে এই 4টে প্রশ্ন দিয়ে বলতাম এগুলো ভালো করে করো,
হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন করলে এই 2024 সালের প্রশ্ন করলে তোমরা 50% প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আর 50% প্রশ্ন কমন পেতে গেলে তোমাদের একটু বেশি করে পড়তে হবে, ঠিক আছে।